আমরা এখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব, অর্থাৎ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়টাকে আমরা মূলত আসলে এই নাম অনুসারে দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করব না। নাম অনুসারে ভাগ করতে গেলে তো আসলে আমাদের জানতে হবে সেমিকন্ডাক্টর কি আর ইলেকট্রনিক্স কি। মূলত এই অধ্যায়টাকে আমরা এইভাবে দুইটা ভাগে ভাগ করব যে সেমিকন্ডাক্টরের ব্যবহার ইলেকট্রনিক্সে কিভাবে হচ্ছে একটা পার্টে, আর একটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বলতে আশা করি তোমরা সবাই আইসিটি থেকে পরিচিত। সেই নাম্বার সিস্টেম আর একটা পার্ট আছে, যে পার্টটা নিয়েও আমরা আলাদাভাবে আলোচনা করব। কিন্তু ঘটনা হচ্ছে কি, এখানে সব থেকে সহজ পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম সংক্রান্ত যে অংশটা, অর্থাৎ লাস্টের অংশটা। কিন্তু ওইখান থেকে প্রশ্ন আসেই না বলতে পারো। প্রশ্ন আসে কিন্তু প্রথম অংশ থেকে, কিন্তু প্রথম অংশেও তোমরা যে জায়গায় প্রবলেম ফেস করতে ইন্টারমিডিয়েট লাইফে, সেটা কিন্তু এখানে আমাদের কোনো প্রবলেমই হবে না। খুবই সিম্পল ধরনের প্রশ্ন আসে, আমরা জাস্ট সেই জায়গাগুলো জানবো এবং আশা করি আমাদের এইখানে যদি একটা প্রশ্ন আসে, সেই একটা প্রশ্নই আমাদের কমন বেঁধে যাবে এবং আমরা মার্কসটা পেয়ে যাব। দেখো, নামটা শুনেই বোঝা যাচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের বাংলাটা কি, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে এখানে মূলত আমরা অর্ধপরিবাহী অনেক ডিটেলস আলোচনা করা শুরু করব। এর আগেও আমরা আলোচনা করেছি কোথায়, স্থিরতড়িৎ অধ্যায়ে। কিন্তু এই সেমিকন্ডাক্টর নিয়ে, কন্ডাক্টর, তারপরে তোমার হচ্ছে অপরিবাহী, এইগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, বা ডিটেলস আলোচনা করা হয়নি। তাহলে এইখানে যখন আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আলোচনা করতেছি, অন্য জিনিসপত্র থাকবে, অর্থাৎ দেখো পরিবাহী, অপরিবাহী এগুলো থাকবে, কিন্তু আমরা মেনলি ইন্টারেস্ট কোথায় থাকবে আমাদের, সেটা হচ্ছে অর্ধপরিবাহীতে। অলওয়েজ আমাদের মেন ইন্টারেস্ট থাকবে অর্ধপরিবাহীতে। তারপর একটু দেখে নিই পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ডেফিনেশনগুলো কি। তবে এর একটা ব্যতিক্রম ধরনের ডেফিনেশন, যেখানে আসলে আমরা শক্তি ব্যান্ডের মাধ্যমে এদের ডেফিনেশনের সাথে পরিচিত হবো, একটু পরে গেলেই পাবো। তার আগে আমরা কমন যে ফেনোমেনাটা আছে বা যে কমন যে সংজ্ঞাটা আছে সেটার সাথে পরিচিত হই। পরিবাহীতে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, যার ফলে কি করতে পারে, সহজে তড়িৎ চলাচল করতে পারে। অপরিবাহীতে থাকে না, ফলে সহজে তড়িৎ চলাচল করতে পারে না। এবার দেখো, আমাদের যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি, মাঝামাঝি হবে, অর্থাৎ এগুলা অন্তরকের চেয়ে বেশি তড়িৎ পরিবাহীতে থাকবে, আর তোমার পরিবাহকের থেকে কম থাকবে, মাঝামাঝি একটা ধরনের। এইটুকু জানলে হচ্ছে। এবার দেখো যে উদাহরণগুলোর ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট হবে বুঝতে পারছো আশা করি, সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর উদাহরণগুলা। এই জায়গা থেকে, এই অধ্যায় থেকে পূর্ববর্তী সালগুলোতে 6 থেকে 7টা প্রশ্ন পর্যন্ত আসছে। তার মধ্যে থেকে 4টা প্রশ্নই আসছে শুধুমাত্র এই জিনিসটা আইডেন্টিফিকেশন করা যে অর্ধপরিবাহী কোনগুলা, নিচের কোনটি অর্ধপরিবাহী, নিচের কোনটি অর্ধপরিবাহী নয়। এই কথাগুলাই ছিল মেন প্রশ্নের আলোচ্য বিষয়। তাহলে দেখো, তুমি কিন্তু এই পুরা বইয়ের 60% থেকে 70% জানা হয়ে যাচ্ছে শুধুমাত্র যদি এই জিনিসটা জানা থাকে তোমার। এটা মনে রাখতে হবে অর্ধপরিবাহী আসলে কোনগুলা। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়ামটাও কিন্তু পূর্ববর্তী সালে অপশনে ছিল, এবং যেটা আসলে কিন্তু একটা অর্ধপরিবাহীর উদাহরণ। তাহলে দেখো কি কি আছে, জার্মেনিয়াম, সেলেনিয়াম, সিলিকন, কার্বন, তারপর হচ্ছে তোমার ক্যাডমিয়াম সালফাইড এবং গ্যালিয়াম আর্সেনাইড। সো এই জিনিসটাকে আমরা একটু টেকনিক আকারে মনে রাখার চেষ্টা করি। এত ইম্পর্টেন্ট জিনিস যদি ভুলে যাই, আমরা রিস্ক নিতে পারবো না। সো আমরা মূলত এই কোশ্চেনটাকে দেখে বুঝতেই পারছি এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ভিআইপি আমাদের জন্য, ভিআইপি একদম। সো আমরা একটা ভিআইপির নাম শুনবো। খুবই আলোচনা সমালোচনা হয়েছিল এর পূর্ববর্তী সময়ে একজন আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে নিয়ে। তার নাম কি ছিল, জেসিকা। সো জেসিকার সাথে আমরা একটু পরিচিত হব। জেসিকা কিভাবে, দেখো, জেতে হচ্ছে জার্মেনিয়াম, সিতে হচ্ছে তোমার সেলেনিয়াম এবং সিলিকন, এবং কতে হচ্ছে তোমার কার্বন এবং ক্যাডমিয়াম সালফাইড। দেখো, এক জেসিকাতে কিন্তু আমাদের হয়ে গেল। এখন তোমরা বলতে পারো যে ভাই গ্যালিয়াম আর্সেনাইডটা কি হবে। সো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে জেসিকা মেয়ে নাকি ছেলে, মেয়ে কিন্তু। সো এইখানে জিনিসটা হচ্ছে কি, মেয়ের ইংরেজি তোমরা বুঝেই গেছো যে গার্ল। সো দেখো, জেসিকা গার্ল থেকে গ্যালিয়াম আর্সেনাইড। আশা করি খুব ভালোভাবে জেসিকা গার্লটা পাশে লিখে রাখবা, এখানে সেলিয়ানিয়ামটাও পাশে লিখে রাখবা, তোমাদের কাজ হয়ে যাবে। এবার দেখো, পরিবাহীর উদাহরণগুলো মনে রাখবো, সেটা হচ্ছে কি, সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম। আমরা কি বলবো যে এই তো আসলে আমাদের মেন শত্রু চলে এসেছে, যেটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা কি লিখবো, শত্রু এলো, এখানে পাশে লিখবো শত্রু এলো। শোতে হচ্ছে সোনা, ততে হচ্ছে তামা, রতে হচ্ছে রূপা, এবং এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার দেখো, অপরিবাহীর ক্ষেত্রে কি, একটা অপদার্থ হচ্ছে তোমার রসিক ছেলেপেলে। যে কিছু রসিক ছেলেপেলে থাকে না, বন্ধু বান্ধবরা, যারা সবসময় আসলে রসিকতা করে, ভালো লাগে না অনেক সময়। সেই রসিক অপরিবাহীর কথা আমরা একটু জানবো। সেখানে পাশে লিখবা রসিক, রতে হচ্ছে রাবার, সিতে হচ্ছে সিরামিক, কতে হচ্ছে কাঁচ এবং কাঠ। আশা করি বুঝতে পারছি। এবং তোমাদের একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি, আমরা কি আসলে অপরিবাহীর সাথে আর একটা জিনিসের সাথে পরিচিত হয়ে আসি যখন আমরা স্থিতড়িৎ অধ্যায়টা পড়ি। সেটা কি থাকে, সেটা মূলত আমাদের ডাইলেকট্রিক থাকে। ডাইলেকট্রিক পদার্থগুলোর অপরিবাহীর মধ্যে পার্থক্যগুলো সবসময় মনে রাখতে হবে।
অপরিবাহীর একটা বিশেষ ক্ষেত্র হচ্ছে ডাইইলেকট্রিক। যে অপরিবাহী পদার্থগুলা তার চারপাশের মাধ্যমকে বা বলতে পারো যে মাধ্যমটা আসলে মূলত কি করতেছে, তোমার যে দুইটা চার্জ আছে সেই চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বা তাদের মধ্যে যে বিকর্ষণ বল এগুলোকে প্রভাবিত করতেছে, ওই মাধ্যমটাকে বা ওই পদার্থটাকে আমরা ডাইইলেকট্রিক পদার্থ বলি। ডাইইলেকট্রিক পদার্থ সবাই কিন্তু অপরিবাহী, কিন্তু ওদের একটা বিশেষ ক্ষমতা আছে প্রভাবিত করা। সব অপরিবাহী পদার্থে কিন্তু বিশেষ ক্ষমতাটা নেই, যাদের আছে তাদেরকে আমরা ডাইইলেকট্রিক বলি। আশা করি তোমাদের মনে আছে, এটা আমরা খেয়াল রাখবো। এখন দেখো বলা হচ্ছে আমরা এখানে একটু তোমার হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর একটু তোমার আপেক্ষিক রোধের সাথে পরিচিত হবো। আপেক্ষিক রোধের আশা করি তোমাদের সবার কিন্তু চলতরিত অধ্যায় থেকে মনে থাকার কথা যে এককটা কী ছিল, ওহম মিটার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপেক্ষিক রোধের এককটা কি সেটা হচ্ছে ওহম মিটার। বাট এখানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদের মানগুলা। সো তামার যেটা আছে, যেটা আমরা পরিবাহী ছিল, তামার আপেক্ষিক রোধটা কত, তোমার আসলে সাধারণ তাপমাত্রায় 10⁻⁸ ওহম মিটার। এবার দেখো আসতেছে কাচের আপেক্ষিক রোধ, যেটা কি ছিল, একটা অপরিবাহী ছিল, এটা হচ্ছে 10⁻16 ওহম মিটার। এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা রেঞ্জ দেওয়া হয়েছে 10⁻⁵ ওহম মিটার থেকে 10⁻8, -5 থেকে 8, খেয়াল রাখবা। এবার এই জায়গায় কিন্তু -5 না দিয়ে 5 থেকে 8 দিয়ে দিবে, অথবা -5 থেকে -8 দিয়ে দিবে, এই জিনিসটা খেয়াল রাখবো আমরা ভালোভাবে। সো -8, 16, তারপর হচ্ছে -5 থেকে 8। এরপরে আমরা একটু ক্রমও জানতে পারবো যে কোন ক্রমের আপেক্ষিক রোধ থাকে, সেটা সামনে গেলেই হবে। এখন দেখো আমরা এখন অর্ধপরিবাহী দুইটা উইয়ার্ড বৈশিষ্ট্য অর্থাৎ ব্যতিক্রম ধরনের বৈশিষ্ট্যের সাথে পরিচিত হব। ব্যতিক্রম কেন? আমরা নর্মালি জানি যে কোনো ধরনের পরিবাহকের ক্ষেত্রে তাদের মনে করো একটা আমাদের তার আছে। আমি যদি সিম্পলি তোমাদেরকে একটা তার দেখাই এখানে, সেই তারের ক্ষেত্রে কী হবে, যে মনে করো এই তারের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এটা প্রতিনিয়ত একটু হালকা, মুক্ত ইলেকট্রনগুলো কাঁপতে থাকে এরকমভাবে, হালকা হালকা কাঁপতে থাকে এরকমভাবে, আমরা সবাই জানি। সো এখানে যদি আমি তাপ দিই তাহলে ইলেকট্রনগুলো গতিশক্তি আরও বেড়ে যায়, তখন আরও বেশি জোরে জোরে কাঁপতেছে। এখন যখন কাঁপতেছে তড়িৎ মনে করো এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে। যখন বেশি জোরে কাঁপতেছে বাধা বেশি হবে না? সো দেখো যখন আমরা তাপমাত্রা বাড়ায় দিচ্ছি তখন ইলেকট্রনের বেগ বেড়ে যাচ্ছে, তথা তোমার রোধও বেড়ে যাচ্ছে। নর্মাল ক্ষেত্রে এরকম হয়, বাট অপরিবাহী একটু ব্যতিক্রম ধরনের। বললাম আমি, এটা কি করে, তোমার আসলে যদি আমি তোমার তাপমাত্রা বাড়াই দিই তাহলে তড়িৎ পরিবাহিতা তোমার কিন্তু কি করে, এটারও বৃদ্ধি পায়, অর্থাৎ রোধ আরও হ্রাস পায়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো অর্ধপরিবাহী ক্যালাসকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সে দ্রুত তার রোধ হারানো শুরু করে বা হ্রাস পায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন দেখো তাপমাত্রা বাড়লে যেহেতু রোধ হ্রাস পায়, তাহলে তাপমাত্রা কমাইলে কি হবে, রোধ বৃদ্ধি পাবে। এখন যদি আমি পরম শূন্য তাপমাত্রা নিয়ে যাই তাহলে কি হবে, তোমার আসলে পরম শূন্য তাপমাত্রায় আমাদের এটা কুপরিবাহীর ন্যায় আচরণ করবে, তথা রোধ কিন্তু সর্বোচ্চ হয়ে যাবে, কোনো ধরনের পরিবাহিতায় থাকতেছে না। এটা হচ্ছে কথা। এখন দেখো এখানে একটা পরম শূন্য তাপমাত্রার কথা আসছে, যেটা আমাদের জন্য কিন্তু অ্যাডমিশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যদিও এইখানে না, আমরা কেমিস্ট্রিতে পড়ছি, ফিজিক্সের সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় পড়ছি, কেমিস্ট্রিতে যখন আমরা সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পড়ি সেই সময় পড়ছি, অনেক জায়গায় আমরা পড়ে আসছি। কিন্তু পরম শূন্য তাপমাত্রা একটু ভালোভাবে খেয়াল রাখবা। নর্মালি টিচাররা এই জায়গাটা কোনো ঝামেলা করে না, তারপরেও তোমাদেরকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করি আমি এখানে। আমরা যখনই আসলে কিন্তু এই 273 কথা বলি, দুইটা মান কিন্তু আমাদের চোখে ভাসে। একটা হচ্ছে ত্রৈধবিন্দু তাপমাত্রা, পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা, আর একটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। দুইটাই 273 সাথে সম্পর্কিত, বাট এর মধ্যে একটু ডিফারেন্স আছে। কমন ডিফারেন্স তো হচ্ছে তোমার ত্রৈধবিন্দুটা হচ্ছে পজিটিভ আর পরম শূন্য হচ্ছে নেগেটিভ। কিন্তু দশমিকের পর যে মানটা থাকে একটু খেয়াল করে দেখো, মানটার ভিতরে কিছু ডিফারেন্স আছে। আমাদের ত্রৈধবিন্দু তাপমাত্রার ক্ষেত্রে কত থাকে, 273.16, কত তোমার আসলে 273.16, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস। এবং যদি আমি তোমার আসলে পরম শূন্য তাপমাত্রার কথা বলি, সেটা কিন্তু -273.16 না 15 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল রাখবা। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এই সেলসিয়াসে না দিয়ে ডিরেক্টলি বলে কি তোমার সে কেলভিন, তাহলে কত হবে, 0 কেলভিন হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ওকে, এবার দেখো তোমার আসলে এইখানে আরেকটা, যেটা আমরা বলছিলাম দুইটা ব্যতিক্রম বৈশিষ্ট্য, আরেকটা ব্যতিক্রম বৈশিষ্ট্যটা কি, ব্যতিক্রম বৈশিষ্ট্যটা এটা হচ্ছে যে তুমি যদি কোনো একটা জিনিসে ভেজাল মেশাও অবশ্যই তার গুণাগুণ হ্রাস পাবে। এইখানেও গুণাগুণ হ্রাস পায় বলতে পারো, বাট মূলত আসলে পজিটিভ ওয়েতে মানে কি, অর্ধপরিবাহীর গুণাগুণটা কি, সেটা হচ্ছে তোমার মিডিল ক্যাটাগরি হচ্ছে তড়িৎ পরিবহন করা। এখন যদি এর থেকে মিডিল ক্যাটাগরির থেকে বেশি তড়িৎ পরিবহন করে, এটাও তার গুণাগুণ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কম করলেও সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানে ক্ষতিগ্রস্তটা হচ্ছে কীভাবে, পজিটিভ ওয়েতে কীভাবে, আমি যদি বাইরে থেকে কোনো একটা পদার্থ অ্যাড করি যেটা আসলে কী হিসেবে কাজ করতেছে, সেটা কিন্তু একটা অবিশুদ্ধ পদার্থের মতো কাজ করতেছে,
তখন আসলে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়, হ্রাস পায় না। কিন্তু খেয়াল রাখবো আমরা এই জিনিসটা, যে দেখো যে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কোনো নির্দিষ্ট অপদ্রব্যের খুব সামান্য অংশ মেশানো হলে তার রোধ অনেক গুণ কমে যায় তথা পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন দেখো অপদ্রব্য মানে এমন না যে হচ্ছে বাইরে থেকে ময়লা আবর্জনা এসে যুক্ত করে দেওয়া হলো, এখানে স্পেসিফিকলি 3G অথবা 5G আমরা ব্যবহার করি। এটা নিয়ে আমরা সামনে জানবো, এন টাইপ পি টাইপ এরকম জিনিস পটনে আলোচনা করব। এখন যে টোটাল যে প্রক্রিয়াটা আছে এই মিশ্রণ পদ্ধতিকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে ডোপিং। ডোপিং শব্দটা কোথা থেকে আসলো? তোমরা অনেক সময় শুনে আসছো, যারা ফুটবল খেলা দেখো বা যে কোনো ধরনের স্পোর্টসের সাথে সম্পর্কিত, সবাই জানো যে অনেক স্পোর্টসে কি করা হয়, অনেক সময় প্লেয়াররা আসলে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে ফেলে, যেটা আসলে কি একটা ভেজালের মতো। এই ভেজালটা নেওয়া যাবে না, কেননা একটা প্লেয়ার মনে করো খেলতে নেমেছে, তার কিন্তু আসলে কোনো ধরনের ক্লান্তি কাজ করতেছে না। এটা তো সমস্যা, এটা তো ন্যাচারাল পদ্ধতি না। সো এই ন্যাচারাল পদ্ধতি অবলম্বন না করে কেউ যদি বাইরে থেকে কোনো একটা অপদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে, তাহলে তার কী টেস্ট করা হয়? ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টকে যদি ধরা পড়ে তাহলে কিন্তু অনেক বড় ধরনের শাস্তি হয়, ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে, এরকম হয়। সো এইখানে দেখো ভেজাল নির্ণয়টাকে কি বলা হয়? ডোপ টেস্ট বলা হয়। এবং দেখো এই যে টোটাল জিনিসটা, এই পদ্ধতিটাকে কি বলা হয়? ডোপিং বলা হয়। এবং যে ভেজালটা গ্রহণ করা আছে এটাকে ডোপান্ট বলা হয়। খেয়াল রাখতে হবে, ডোপ পদ্ধতি বা ডোপের মাধ্যমে কি হচ্ছে, আমি কোনো একটা ভেজাল মিশ্রিত করতেছি, টোটাল পদ্ধতিটার নাম কি? ডোপিং। এবং জিনিসটা হচ্ছে কি, আমি যে পদার্থটা যোগ করলাম সেটাকে বলা হচ্ছে ডোপান্ট। এটা খেয়াল রাখবো। ডোপান্টগুলোর সাথে আমরা পরিচিত হব, ওই যে বললাম 3G 5G, ওইগুলাই মূলত আমাদের ডোপান্ট। এখন দেখো এই জায়গায় যে কথাবার্তাগুলো আছে আমাদের ওইভাবে কাজে লাগবে না, তোমার আসলে কি এইটুকু মনে রাখতে পারো সর্বোচ্চ, যে জার্মানি এবং সিলিকন পরমাণু তোমার আসলে কি থাকে, বাইরের কক্ষে 4টি যোজন ইলেকট্রন থাকে, এইটুকু মনে রাখলেই হবে সর্বোচ্চ। বাট এটাও এত ইম্পর্টেন্ট ইনফরমেশন না, তোমরা চাইলে এটাও ইগনোর করতে পারো। এখন দেখো এখানে একটা শব্দ মূলত এসে গেছে, এটা ইম্পর্টেন্ট না বাট একটু বোঝানো দরকার তোমাদেরকে। সেটা হচ্ছে কি, সমযোজী গ্রন্থি। সমযোজী গ্রন্থি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সমযোজী গ্রন্থি কোনো গ্রন্থিকে রিপ্রেজেন্ট করতেছে না, যেরকম বায়োলজিতে আমরা পড়ি। এটা মূলত জাস্ট বন্ড বা বন্ধনকে বোঝানো হচ্ছে। দেখো এই যে পাশে লিখে আছে কোভ্যালেন্ট বন্ড। বন্ড বললে কিন্তু এখন আমাদের ব্রেন খোলা শুরু করছে, যে আচ্ছা বন্ধনের তো আরেকটা নাম ছিল বন্ড। তাহলে বুঝতে পারতেছো গ্রন্থি, বন্ড এবং হচ্ছে বন্ধন সবই সেম জাতীয় জিনিস। অর্থাৎ একাধিক পদার্থের মধ্যে যদি সমযোজী বন্ধন তৈরি হয় সেটাকে আমরা সমযোজী গ্রন্থি বলতে পারি। সেই কথাবার্তা এখানে একটু সুন্দরভাবে জটিল আকারে বলার চেষ্টা করা হয়েছে, যে তোমার জার্মেনিয়াম বা সিলিকন, মনে করো এখানে জাস্ট আমি একটা সিলিকন রাখলাম, এই সিলিকনের সাথে তোমার হচ্ছে পাশে আরেকটা, তোমার এই যে দুইটা ইলেকট্রন দিয়ে আরেকটা সিলিকন এসে যুক্ত হলো। এই জাস্ট সিম্পল কথাবার্তা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এইখানে আসলে সমযোজী বন্ধন বা সমযোজী তোমার আসলে গ্রন্থি তৈরি হচ্ছে, এর বাইরে আর তেমন কোনো কিছু এখানে বলা হয়নি। সো তোমরা খুব সিম্পলি কিন্তু এই জিনিসটা নিয়ে মানে অ্যাভয়েড করতে পারো, এটা জাস্ট এই নর্মাল কনসেপ্টটা বুঝতে পারলে। কারণ অনেক সময় তোমাদের পরীক্ষায় যদি অপশনের সমযোজী গ্রন্থি দেওয়া থাকে তোমরা অবাক হয়ে যাইতে পারো। এবার দেখো আসি ব্যান্ড তত্ত্বের ধারণা। সো ব্যান্ড তত্ত্বের ধারণা কি আসতেছে, ব্যান্ড তত্ত্বের ধারণা কি? এই ব্যান্ডটা কি? এটা আসলে মেয়েরা মাথায় যে ব্যান্ড দেয় ওটার সাথে কোনো সম্পর্ক নেই। মূলত আমাদের এখানে সম্পর্কটা কার সাথে? এইখানে আমাদের মনে করো একাধিক শক্তি আছে। একাধিক শক্তি বলতে কি আমরা বোঝানোর চেষ্টা করতেছি, মনে করো যে আচ্ছা আমরা এখানে একটু অন্য কালার ইউজ করব, আমরা জিনিসটাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, যে আমাদের অনেকগুলো ইলেকট্রন আমি একটা জায়গায় এসে একটা পাত্রের ভিতর রেখে দিলাম এবং ওই পাত্রের ভিতরে দেখার চেষ্টা করতেছি প্রতিটা ইলেকট্রনের শক্তি কেমন। তোমরা বলতে পারো যে ভাই একটা শক্তি স্তরে থাকলে সব ইলেকট্রনের শক্তি একই রকম হবে, হবে না। তোমরা জানো যে পি উপস্তরের মধ্যেও আরবার উপস্তর থাকে, যে কি থাকে, পি এক্স থাকে, পি ওয়াই থাকে, পি জেড থাকে, ডি এর ক্ষেত্রে 5টা থাকে এরকমভাবে। দেখো 2 হচ্ছে 2p মনে করো। সো 2pর ক্ষেত্রে কি 2 যে দ্বিতীয় যে শক্তিস্তর ছিল তার মধ্যে আবার এসপি এইগুলো এরকমভাবে ধাপ ছিল, আশা করি তোমরা মনে আছে। সো এইখানে দেখো তোমার হচ্ছে আমি 10টা ইলেকট্রন নিলাম, 10টা ইলেকট্রনের শক্তি কিন্তু সবগুলা সেম হবে না। সো এদের মধ্যে কিছু হলেও পার্থক্য থাকবে। এই পার্থক্যের যে মানটা, মনে করো কোনো একটার মান হচ্ছে তোমার হচ্ছে 10 জুল, 10 জুলটা লিখলাম, একটা গেল। এরপরে মনে করো কোনো আরেকটার মান হচ্ছে মনে করো হচ্ছে 20 জুল কোনো আরেকটা ইলেকট্রনে। এরপর দেখো আমি মনে করো আরেকটি ইলেকট্রনের কথা বললাম, আরও মনে করো একটা না একাধিক ইলেকট্রন হইতে পারে, তাদের হচ্ছে কত 25 জুল। এরকমভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি 25 জুল। এরপর দেখো মনে করো হচ্ছে কি আমি আরেকটা দেখলাম যেটা আসতেছে কি হচ্ছে, যে তোমার আসলে এটা হচ্ছে মনে করো 50 জুল। হ্যাঁ
সো এই যে শক্তির একটা দেখছো একটা ব্যান্ডের মতো তৈরি হচ্ছে, এই ব্যান্ডের সাথে কিন্তু তোমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে যখন ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা আসে সেখান থেকেও কিন্তু পরিচিত যে আলো অঞ্চল অন্ধকার অঞ্চল এরকমভাবে একটা ব্যান্ডের মতো তৈরি। এই যে শক্তির যে বিভিন্ন মানের একটা রেঞ্জ তৈরি হচ্ছে, এই রেঞ্জটাকে মূলত ব্যান্ড বলা হচ্ছে এবং এই ব্যান্ড নিয়ে আমরা মূলত এখানে আগ্রহ দেখাবো। ওকে, আচ্ছা। সো এখানে দেখো আমাদের কঠিন পদার্থের শক্তি ব্যান্ড পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কঠিন পদার্থের শক্তি ব্যান্ডের মধ্যে অন্তর্গত কোনটি নয়, কেননা এখানে আমাদের 3টা সুন্দর অপশন আছে। দেখো শক্তি ব্যান্ডের এই যে কঠিন পদার্থের শক্তি ব্যান্ডের কথা বললাম, সেখানে কি কি আছে একটা জিনিস খেয়াল করি আমরা একটু। দেখো এই যে যোজন ব্যান্ড আছে, এর বাইরে কি আছে? যোজন ব্যান্ডের বাইরে আছে তোমার হচ্ছে পরিবহন ব্যান্ড এবং সর্বশেষে আছে তোমার নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ডের কথা মূলত ইসাক তোমার হচ্ছে তপন স্যারের বইতে আছে উল্লেখ করা, বাট এরকমভাবে পয়েন্ট আকারে কিন্তু নেই। বর্তমানে হয়তো বা দিতে পারে, বাট আগে ছিল না। সো খেয়াল রাখবা আমাদের শক্তি ব্যান্ড মেনলি কয় প্রকার? 3 প্রকার, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, আর একটা কী হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এই 3টা নিয়ে তো আমরা ডিটেলস আলোচনা করব। সো এখানে দেখো এই যে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, আমাদের এগুলো লাগবে না। আমাদের এখানে যে তোমার ওই অরবিটালে যে ধারণাগুলো আছে এগুলো আমরা কেমিস্ট্রিতে ভালোভাবে জানি। যখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টার পড়ি সেখান থেকে আমরা অনেক ভালোভাবে জানি। এখান থেকে আমরা একদমই পড়বো না, এগুলো আমাদের কোনোদিনও কাজে লাগে না, লাগবেও না। ওকে, এবার দেখো শক্তি ব্যান্ড বলতে আশা করি তোমরা বুঝতে পারতেছো, আমি অলরেডি তোমাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করে রাখছি। দেখো সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে কি শক্তি ব্যান্ড বলা হচ্ছে। দেখো এইখানে মনে করো এই যে হচ্ছে আমাদের 10 ব্যান্ডের হচ্ছে সর্বনিম্ন পাল্লা এবং সর্বোচ্চ মনে করো 50 ব্যান্ড, এই পাল্লার মধ্যে যে একটা রেঞ্জ তৈরি হচ্ছে এই রেঞ্জটাকেই বলা হচ্ছে কি তোমার আসলে আমাদের শক্তি ব্যান্ড। এবার দেখো যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড কি? আমরা জাস্ট সিম্পলি ইলেকট্রনগুলোকে একটা নাম দেবো, বললাম না ইলেকট্রনের শক্তি। সো ইলেকট্রনগুলো যদি একটা স্পেসিফিক নাম দিয়ে দিই সেই নামের উপর এই ব্যান্ডগুলোর নামকরণ করা হবে। যদি আমি বলি পাত্রের ইলেকট্রনগুলো মূলত যোজন ইলেকট্রন ছিল, তাহলে শক্তি ব্যান্ডকে আমরা কি বলবো? সেটা হচ্ছে যোজন পাল্লা বা যোজন ব্যান্ড বলবো। সিম্পল কথা, এই কথাগুলো তুমি পড়ে দেখতে পারো, সিম্পল অ্যাজ দ্যাট। এরপর দেখো পরিবহন, মনে করো কিছু ইলেকট্রন যোজন ইলেকট্রন আছে, যোজন ইলেকট্রন যারা কী করে? পরিবহনে কাজ করে, বিদ্যুৎ পরিবহন বা তাপ পরিবহনে ভূমিকা পালন করতেছে। সো এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলা তোমার হচ্ছে যে এদের যে শক্তির ব্যান্ডটা আছে ওইটাকে আমরা কি বলবো? পরিবহন ব্যান্ড বলবো। সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে ভালো সিম্পল কথা হইতে পারে না। এটা নিয়ে তোমরা এত ডিটেলসে যাওয়া দরকার নাই, তোমরা জাস্ট এখানে ভিতরে এই লাইনটা পড়লেই হবে। এখন দেখো তোমার যোজন ব্যান্ড কার পূর্ণ থাকে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। কেন থাকে বলো? একমাত্র একটা ধরনের পদার্থ আছে যাদের কি যোজন স্তর সম্পূর্ণ থাকে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলা, অর্থাৎ গ্রুপ 18 এর মৌলগুলা। যেহেতু ওদের যোজন ইলেকট্রন সম্পূর্ণ, তাহলে যোজন ব্যান্ডও সম্পূর্ণ হবে, সব রেঞ্জের সবগুলা শক্তি এখানে পাওয়া যাবে। বুঝতে পারছি আশা করি। এখন দেখো এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, দেখো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী একটা শক্তির পাল্লা থাকে, যে পাল্লায় কোনো ইলেকট্রন থাকে না, মানে কোনো ইলেকট্রনের শক্তি আসলে ওই মানের হয় না। মনে করো জিনিসটা হচ্ছে কি আমি এরকমভাবে মাঝখানের থেকে একটা তোমার হচ্ছে কি আমি এটা উঠাই দিলাম, এটা উঠাই দিয়ে আমি বললাম এই যে দেখছো আমি এটা উঠাই দিলাম, মনে করো উঠাই দিয়ে আমি বললাম এই যে মাঝখানে এমন একটা মান, এই মানের কোনো শক্তির, এই শক্তির মানে মনে করো 15 জুল, এই 15 জুল মানের শক্তির কোনো ব্যান্ড কিন্তু মানে কোনো 15 জুল শক্তির কোনো ইলেকট্রনই নেই, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। এটা মনে করো পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড। এই মাঝামাঝি যে পার্থক্যটা এটাকে আমরা বলছি কি তোমার আসলে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি, খুবই সিম্পল কথাবার্তা। এগুলো নিয়ে আমরা একটু জটিল বানানোর চেষ্টা করবো না, এগুলো আমাদের এত কাজে লাগে না। তারপরে তোমাদেরকে কিন্তু আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো আসি আমাদের এখানে আসছে কি ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু নর্মাল কমন কনসেপ্টে জানি যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে পারে না, এর উপর ভিত্তি করে কিন্তু পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী বলে থাকতাম। কিন্তু এখন আমরা এই ব্যান্ডের সাথে যেহেতু পরিচিত হয়েছি, ব্যান্ডটাকে ব্যবহার করব। কিভাবে দেখো এই যে বলা আছে পরিবাহীর ক্ষেত্রে কি হয়, এই সমস্ত পদার্থের যোজ্যতা ব্যান্ডের মানে উপর অংশ, যোজ্যতা ব্যান্ডের উপর অংশ মানে কি নিচের দিকে এই যে যোজ্যতা ব্যান্ড থাকে, মনে করো উপরের দিকে আসলে কি আছে তোমার আসলে দেখো পরিবহন ব্যান্ড আছে। মনে করো এই পরিবহন ব্যান্ড এরা একে অন্যের সাথে ওভারল্যাপ করে। কিভাবে? নিচেরটার উপরের অংশ, উপরেরটা নিচের অংশ। উপরে দেখো তাহলে এই কথা বলছে পরিবহন ব্যান্ডের নিম্নাংশ, বুঝতে পারতেছি আমরা, পরিবহন ব্যান্ডের নিম্নাংশ উপরিপাত হয়, এইটুকু জানাই এনাফ আমাদের। এবং দেখো এদের আপেক্ষিক রোধের ক্রম কত হয় সেটা আসলে তোমার 10⁻⁸ ও মিটার মানে। সো আমরা একটা পরিবাহের কথা জেনে আসছিলাম, সেটা কি ছিল? তামার কোন মান ছিল? সেম মানটাই ছিল। বাট অন্তরকের ক্ষেত্রে বা অপরিবাহের ক্ষেত্রে
খেয়াল করো তোমার এইখানে কত হয়, এই যে আমাদের মাঝখানে মূলত যে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা শক্তির যে পার্থক্যটা থাকে, এই শক্তির ব্যবধানটা যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির ব্যবধান থাকে সেটা কত থাকে, 6 ইলেকট্রোভোল্ট থেকে 15 ইলেকট্রোভোল্ট। বুঝতে পারছি আমরা, 6 ইলেকট্রোভোল্ট থেকে 15 ইলেকট্রোভোল্ট, সিম্পল অ্যাজ দ্যাট, আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। এবার দেখো অপরিবাহী এই আপেক্ষিক রোধ কত মানের হয়, আমরা কিন্তু যখন একটা উদাহরণ দেখে আসছিলাম কাচের ক্ষেত্রে কত যেটা আসছিলাম 10⁻16, বাট এখানে বলেছে 10⁻12 ওহম মিটার ক্রোমের। খেয়াল করো ওইখানে এক্স্যাক্ট মান দেওয়া ছিল, আর এখানে ক্রোমের বলা হয়েছে। ক্রোমের মানে কি, এর থেকে একটু বেশি হইতে পারে, এর থেকে একটু কম হইতে পারে, এই ধারাবাহিকতা। বুঝতে পারছি, এটা নিয়ে আমরা কেউ কিন্তু তোমার মানে কষ্ট পাবো না বা ভাববো না যে কেমনে কি হইলো, এটা কিভাবে মনে রাখতে পারতেছি না, বুঝতে পারতেছি না, এগুলা ভাবার কোনো কারণ নেই। এবার দেখো আসি, পেজটা একটু বেঁকে গেছে, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। সো অর্ধপরিবাহের ক্ষেত্রে আসি। অর্ধপরিবাহের ক্ষেত্রে কি আসতেছে, অর্ধপরিবাহের ক্ষেত্রে দেখো জার্মেনিয়াম এবং সিলিকন মৌলের ক্ষেত্রে এই মান কত হয়ে থাকে মূলত। আচ্ছা, আমাদের এইটুকু মনে রাখতে হবে, অর্ধপরিবাহের ক্ষেত্রে মূলত একটা পার্থক্য থাকে, বাট এত পার্থক্য থাকে না। এখানে ছিল না 6 ইলেকট্রোভোল্ট থেকে তোমার আসলে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে পার্থক্য 6 ইলেকট্রোভোল্ট থেকে 15 ইলেকট্রোভোল্ট, বাট আমাদের যখন অর্ধপরিবাহের ক্ষেত্রে বলি তখন কত থাকে, সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের 1 ইলেকট্রোভোল্টের ক্রমের বা এর কম বেশি হয়, অর্থাৎ 1 ইলেকট্রোভোল্টের থেকে একটু বেশি হইতে পারে। তার উদাহরণটা কি, সেটা হচ্ছে সিলিকন। সিলিকনের কত হবে 1.1, ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। কম হইতে পারে একটু জার্মেনিয়ামের ক্ষেত্রে, যেমন দেখো 0.7 ইলেকট্রোভোল্ট। আশা করি তোমাদের সবার মনে আছে কেমিস্ট্রি থেকে ইলেকট্রোভোল্ট মানে কি, এটা কিন্তু একাধিক জায়গায় এককটা আছে, এটা মূলত শক্তির একক। 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু একটা ইলেকট্রনের চার্জের সমান জুল। চার্জের সমান মানে জুল মানে 1.6 × 10⁻⁻19 জুল। অনেক সময় কিন্তু মেগা ইলেকট্রোভোল্ট দেওয়া থাকতে পারে, তাহলে কি করবা, 10⁻6 দ্বারা গুণ করবা, 1.6 × 10⁻13 মেগা মেগা জুল না, তোমার হচ্ছে 1.6 × 10⁻13 জুল, 1 মেগা ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু। এটা আমরা একটু খেয়াল রাখবো। এবার দেখো এইখানে আমাদের অর্ধপরিবাহী রোধ কত ক্রমের হয়, 10⁻⁻4 ওহম মিটার ক্রমের। এটারও একটা রেঞ্জ দেওয়া ছিল আমাদের, আশা করি মনে আছে, 10⁻5 থেকে 10⁸ ওহম মিটার ক্রমের, ক্রমের না, এখানে রেঞ্জটাই দেওয়া ছিল। এখানে দেখো আমাদের এই যে কথাবার্তাগুলো আছে এগুলো দরকার নেই, আমরা এখানে একটা দেখো একটা শব্দ কথা বলা হয়েছে, যে একটা হোল জিনিসটা কি, মূলত তোমার একটা জায়গায় অনেকগুলো ইলেকট্রন সাজানো আছে। সো একটি মনে করো, আমি জাস্ট একটু অন্য কালার ইউজ করি, এইখানে দেখো তোমার হচ্ছে কি, আমি এই জায়গাটা বললাম যে তোমার আসলে একটা ইলেকট্রন আছে। সো এই ইলেকট্রনটা কোনো কারণবশত তোমার পিছনে একটা জায়গা চলে গেল, সো একটা ফাঁকা জায়গা তৈরি হবে না, এই যে ফাঁকা জায়গাটা বোঝানো হচ্ছে, এই ফাঁকা জায়গাটাকে মূলত কি বলা হচ্ছে, ফাঁকা জায়গাটাকে কিন্তু তোমার আসলে হোল বলা হচ্ছে। এবং দেখো যেহেতু ইলেকট্রন নেই, ইলেকট্রনের অনুপস্থিতি মানে পজিটিভিটি, সো এটাকে পজিটিভ ক্যারিয়ার বলা হয়। এবং এটাকে এই জন্য তোমার আসলে কিভাবে প্রকাশ করা হয়, +E দ্বারা। বুঝতে পারতেছি আমরা। এবং দেখো এই জিনিসটা আমরা একটু ডিটেলসে যাব না, তারপর একটু চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। কিভাবে দেখো, আমাদের এইখানে যদি এমন হয়, এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা পিছনে মনে করো আরও একটা মনে করো একটা আছে তোমার এই হোল আছে, সো এই ইলেকট্রনটাই হোলে গেল। এবার দেখো এই জায়গা ফাঁকা হয়ে গেছে, এই জায়গা হোল তৈরি হয়েছে। এবার দেখো এই ইলেকট্রনটা এখানে গেল, এবার দেখো এইখানে ফাঁকা তৈরি হয়েছে, এই ইলেকট্রনটা এখানে আসলো। তাহলে দেখো ইলেকট্রনটা পিছন দিকে ধারাবাহিকভাবে যাচ্ছে। আবার দেখে বাইরের থেকে হোল কিন্তু চলাচল করতেছে না, বাট দেখে মনে হচ্ছে না হোল এই জায়গার থেকে এই জায়গা, এই জায়গার থেকে এই জায়গা, এই জায়গার থেকে এই জায়গা, এরকমভাবে ধারাবাহিকভাবে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু। তাহলে আমরা বলতে পারি যে তোমার হোলের যে চলাচলের দিকটা, এই যে দিকটা তোমার আসলে যেদিকে থাকে, আর ইলেকট্রনের দিকটা কি হয়, সম্পূর্ণ অপোজিট হয়। আমরা বুঝতে পারছি বিষয়টা, এই জিনিসটাও কিন্তু তাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। এখন দেখো এইটুকু খেয়াল রাখতে হবে, তোমার নেগেটিভ ক্যারিয়ারকে ইলেকট্রন, পজিটিভ ক্যারিয়ারকে তোমার এখানে কিন্তু তোমার আসলে কিন্তু প্রোটন বলো না, কিন্তু এখানে কিন্তু হোল হবে। এবার দেখো জানা দরকার, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেখানে জানা দরকার পাবা সেখানে ঝাঁপায় পড়তে হবে আমাদের। এটা কিন্তু খুব পরীক্ষায় কাজে লাগতে পারে, একটু খেয়াল দিয়ে আমরা শুনবো। দেখো প্রথমে কি আছে, যে উত্তম পরিবাহিত মুক্ত ইলেকট্রন ঘনত্ব কত থাকে, সেটা হচ্ছে n = 10⁻28 পার মিটার কিউব।
উত্তম পরিবাহিতে কত থাকে মুক্ত ইলেকট্রন ঘনত্ব n = 10^28 পার মিটার কিউব। এবং দেখো তোমার আসলে অন্তরক পরিবাহিতে কত থাকে সেটা আসলে তোমার হচ্ছে 10^7 এবং অর্ধ পরিবাহিতে থাকে 10^16। এই জিনিসটা জাস্ট খেয়াল রাখতে হবে। যত তোমার আসলে জানো মুক্ত ইলেকট্রন কাদের বেশি থাকে, পরিবাহিতা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে মুক্ত ইলেকট্রনের আধিক্য থাকা। এটুকু জাস্ট মানটা মনে রাখবার শেষ। এবার আসি আমরা সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগে। সেমিকন্ডাক্টরকে দেখো দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা তোমার স্বকীয় বা বিশুদ্ধ। তাহলে অপোজিটগুলো কী হবে? ইন্ট্রিনসিকের অপোজিট এক্সট্রিনসিক, তারপরে স্বকীয়র বদলে কী হবে? বহিজাত, এবং বিশুদ্ধর বদলে হবে অবিশুদ্ধ। বুঝতে পারতেছি আমরা? এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, তারপর স্বকীয়, তারপরে বহিজাত এবং বিশুদ্ধ অবিশুদ্ধ। বুঝতে পারতেছি আমরা বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখবো কিন্তু এইগুলা। সো দেখো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা স্বকীয় বা বিশুদ্ধ যে অর্ধপরিবাহীগুলো আছে, এরপর দেখো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বহিজাত বা অবিশুদ্ধ যে অর্ধপরিবাহীগুলো আছে, এই জিনিসগুলোর দিকে আমরা সিম্পলি এইটুকু মনে রাখবো। একটা কথা মনে রাখবো, ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ দেখো নামটা কি, এর বাইরে কোনো ভেজাল থাকবে না। সো এখানে জাস্ট ভেজাল অ্যাড করা হয় না, এক্সট্রিনসিকে ভেজাল অ্যাড করা হয়। সিম্পল অ্যাজ দ্যাট, এর বাইরে কিছু জানা লাগবে না। এখানে আমরা ডিটেলসের ভিতরে কোনো কিছুতেই যাব না। ওকে, সো আমরা দেখো আমাদের এখানে জাস্ট এইটুকু মনে রাখবো, ওই যে বলছিলাম আমরা ডোপান্টের কথাবার্তা তোমাদের আগেই বলে রাখছিলাম। সো এই ত্রিযোজী মৌলগুলার নাম আর পঞ্চযোজী মৌলগুলা, এইগুলার নাম মুখস্থ করবো। এই যে ভিতরে কথাবার্তা কিন্তু পড়িনি আমরা, রিল্যাক্স থাকতে হবে আমাদের। সো আমরা দেখো কী করতেছি, ত্রিযোজী যে মৌলগুলো আছে আর একটা কী আছে, পঞ্চযোজী মৌলগুলা। এই জিনিসগুলার আমরা আসলে উদাহরণগুলো মনে রাখবো। অ্যালুমিনিয়াম, বোরন তো মনে রাখা সহজ আমাদের জন্য, আমরা খুব সিম্পলি বুঝি অ্যালুমিনিয়াম 3+, বোরন 3+, ইন্ডিয়ামটা মনে রাখবো। এবার দেখো তোমার পঞ্চযোজীর ক্ষেত্রে কী আসছে, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ। ভালোভাবে মনে রাখতে হবে এগুলা, ঠিক আছে? এবার দেখো ইলেকট্রন এবং হোলের ধারণা তো আসবো, তার আগে একটু আমি ত্রিযোজী এবং পঞ্চযোজীর ভূমিকাটা একটু বলে রাখি। মনে করো তোমার এখানে আমি একটা অ্যালুমিনিয়াম রাখলাম, আমি ধরো একটা, আচ্ছা আমার এরকমভাবে দরকার নেই, আমি জাস্ট মনে করো এখানে একটা অ্যালুমিনিয়াম রাখলাম, এর এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা মনে করো ইলেকট্রন, একটা ইলেকট্রন কিন্তু নেই। সো এইখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না। সো তার মানে বলতে পারো যে ত্রিযোজীগুলো মূলত একটা কী তৈরি করে, একটা হোল তৈরি করে। সো এই হোলটাকে মূলত কি বলি, পজিটিভ ক্যারিয়ার। পজিটিভকে কি দ্বারা, পজিটিভ শব্দটার প্রথম লেটার কি, পি। সো কোনো ধরনের মানে তোমার আসলে যদি আমরা পরিবাহী মানে অর্ধপরিবাহী যদি তৈরি করি, যেখানে আসলে শুধুমাত্র এই যে তোমার এই ত্রিযোজী মানে শুধুমাত্র না, এই বাইরে থেকে যদি ত্রিযোজী ডোপান্ট ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেখানে কি তৈরি হবে, সেখানে এরকম হোল তৈরি হবে। বুঝতে পারছি আমরা? এই হোলগুলা কি হবে, পজিটিভ ক্যারিয়ার। তাহলে আমরা বলতে পারবো ওটা কিন্তু পজিটিভ ক্যারিয়ার আসলে অর্ধপরিবাহী তৈরি হবে, এবং সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে কিন্তু আমরা পজিটিভ থেকে পি বলতে পারবো, পি টাইপ অর্ধপরিবাহী বলতে পারবো। বুঝতে পারছি আমরা? এবার দেখো তাহলে অপোজিটটা কি হবে, এই পঞ্চযোজীর ক্ষেত্রে কী হবে, 4টি ইলেকট্রন তো থাকবে, এর বাইরেও আর একটি ইলেকট্রন থাকার কথা। সেই ইলেকট্রন কী করবে, ঘোরাফেরা করে বেড়াবে। এই ঘোরাফেরা করলে কি করতেছে, তাহলে মুক্ত ইলেকট্রন হয়ে যাচ্ছে, পরিবহন করবে ইলেকট্রন, মানে তোমার তড়িৎ পরিবহন করবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে তোমার ক্যারিয়ারকে ইলেকট্রন বা নেগেটিভ ক্যারিয়ার, নেগেটিভকে এন, সো আমরা এন টাইপ বলতে পারবো। বুঝতে পারছি আমরা জিনিসটা একটু খেয়াল রাখবো, আমরা সামনে এগুলো নিয়ে আলোচনা আছে, তারপরে মনে রাখবো ইলেকট্রন এবং হোলের ধারণা। এগুলো নিয়ে অনেক ডিটেলসে কথাবার্তা বলা আছে, বাট আমরা এগুলো নিয়ে এত ইন্টারেস্ট দেখাবো না, আমরা এটাকে বাদ দিয়ে চলে যেতে পারি। সো দেখো এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী খুব ভালোভাবে তোমাদেরকে অলরেডি আমি বোঝাই দিছি। এর থেকে ভালোভাবে বোঝানো এই জিনিস আমার মনে হয় না কোনোভাবে পসিবল। আমরা খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু মনে রাখলে আমাদের যত কঠিন প্রশ্ন আসুক না কেন এখান থেকে আমরা সব প্রশ্ন পারবো। সো দেখো অবিশুদ্ধ ক্যালাস বা অর্ধপরিবাহী পদার্থ দুই রকমের হয়ে থাকে, একটা কি হচ্ছে এন টাইপ এবং পি টাইপ, বললামই। সো এখানে দেখো এন থেকে এন মানে নেগেটিভ থেকে এন টাইপ, পজিটিভ থেকে পি টাইপ, বুঝতে পারছি? এবার দেখো এন টাইপ অর্ধপরিবাহী। সো এখানে ক্ষেত্রে কি হচ্ছে, তোমার এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহীর সঙ্গে পঞ্চযোজী মৌল মিশিয়ে তোমার এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। খুব সিম্পল কথাবার্তা আমি দেখাই দিছি যে তোমার আসলে পঞ্চযোজীর মাধ্যমে এন টাইপ, আর পি টাইপ কাদের মাধ্যমে, তোমার আসলে ত্রিযোজীর মাধ্যমে, তথা ধনাত্মক। সো এখানে দেখো তোমার একটা তোমার কি এক্সট্রা কথা বলা আছে, গ্যালিয়ামটা মনে রাখতে হবে। এখানে আমরা কি পড়েছিলাম, অ্যালুমিনিয়াম, তারপরে কি ছিল, অ্যালুমিনিয়ামের পরে ইন্ডিয়াম ছিল এক্সট্রাভাবে, আমাদের অ্যালুমিনিয়াম, তারপরে বোরন এবং ইন্ডিয়াম ছিল। সো এখানে আমাদের এক্সট্রা কি আসলো, গ্যালিয়ামটাও ভালোভাবে মনে রাখতে হবে। গ্যালিয়াম আর জার্মেনিয়াম কিন্তু গোলায় না ফেলে জন্য আমরা জার্মেনিয়ামকে জিই দ্বারা রিপ্রেজেন্ট করাই, গ্যালিয়ামকে জিএ, খেয়াল রাখতে হবে।
এবার দেখো আমাদের পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে, সো আমরা কিন্তু দুই জিনিসটা দেখা গোলায় ফেলতে পারি। সো এই পি টাইপ এন টাইপ যে ক্যালাস টেলাস আছে এগুলো নিয়ে আমরা ভিতরে আর যাবো না, আমাদের এগুলো তেমন একটা কাজে লাগবে না। ওকে, এবার দেখো সে জাংশন ডায়োড। জাংশন ডায়োড কী হচ্ছে, মনে করো একটা পি টাইপ আর একটা এন টাইপ অর্ধপরিবাহী তোমার আসলে সংযোগ করা হলে সেটাকে পিএন জাংশন বলে। জাংশন মানে সংযোগ, আমরা সবাই জানি, এর বাইরে আর কোনো কিছুই না, ঠিক আছে। সো এখানে দেখো তোমার এই যে পিএন জাংশনের কথা বলা হচ্ছে, পিএনের মধ্যে যে জাংশন হয়, জাংশনের ফলে মাঝামাঝি একটা অঞ্চল তৈরি হয়, যে অঞ্চলটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এই অঞ্চলটাকে আমরা একটা স্পেশাল নাম দেই, মূলত নিঃশেষিত স্তর বা অঞ্চল। এটাকে কি বলতেছি আমরা, নিঃশেষিত অঞ্চল বা তোমার আসলে মানে স্তর। সো এই যে স্তরটা মূলত দেখো দুইটা জিনিসের সাথে যুক্ত হচ্ছে না বা জাংশন হচ্ছে না, এই জন্য এটাকে জাংশন প্রাচীরও বলা হয়। ভেরি ইম্পর্টেন্সের সাথে মনে রাখতে হবে, এদের বেধ কত হয়, অর্থাৎ প্রস্থ কত হয়, সেটা হচ্ছে 10⁻⁻6 মিটার থেকে 10⁻⁸ মিটার। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিভব পার্থক্য মানে এই জাংশন প্রাচীরে যে বিভব পার্থক্য থাকে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এর মান কত থাকে, 0.1 থেকে 0.3 ভোল্ট। ভেরি ইম্পর্টেন্টলি এই জিনিসটা মনে রাখবা। এখানে যা বললাম তার থেকে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, এই যে জাংশন প্রাচীরে যে বিভব পার্থক্যের মানটা কত, ঠিক আছে। এটা আসলে হচ্ছে 0.1 থেকে 0.3 ভোল্ট। এটা আমরা ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করব। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কোথায় আসলে ডিসি ব্যবহার মানে জাংশন ব্যবহার করা হয় বা ডায়োড ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্সের সাথে বলতেছি, 17-18 সালে কিন্তু এখান থেকে প্রশ্ন এসে গেছে, 17-18 অথবা অন্য সালে কিন্তু এখান থেকে অবশ্যই প্রশ্ন এসে গেছে। কি এসে গেছিলো প্রশ্নটা, নিচের কোনটিতে ডায়োড ব্যবহার করা হয়। অপশনে কিন্তু অ্যান্সারটা ছিল টেলিভিশন। তো খেয়াল রাখতে হবে কোথায় কোথায় ব্যবহার করা হয়, টেলিভিশন, টেলিফোন, কম্পিউটার, মোবাইল ফোন, এবং এটা কিন্তু সিগন্যাল ডিটেক্টর হিসেবেও কাজ করে। মনে রাখবো আমরা ভালোভাবে। ওকে, এরপর দেখো আসি সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, এবং আরেকটা কি আছে তোমার ব্যাকওয়ার্ড বায়াস বা বিপরীতবর্তী ঝোঁকের কথা বলা আছে। খুব সিম্পল কথা, সামনের দিকে জাস্ট ঠেলে দেওয়া সম্মুখবর্তী ঝোঁক, অর্থাৎ এমন ধরনের বিভব প্রয়োগ করা হচ্ছে যার ফলে কি হবে, ওই যে আমরা একটু আগে একটা ছবি দেখলাম না, সেই ছবিটাতে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। মনে করা হচ্ছে এই দিক থেকে চাপ দেওয়া হচ্ছে, এই দিক থেকে আবার ওই দিকে চাপ দেওয়া হচ্ছে। সো এই দেখো সম্মুখের দিকে চাপ দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, এই প্রাচীরটা একটু ছোট হয়ে যাবে না, এই প্রাচীরটা একটু বেধটা ছোট হবে। 10⁻⁻6 থেকে 10⁻⁸ ছিল, বাট এটা মান আর একটু ছোট হবে। সো এই যে ছোটো মানটা হচ্ছে বা এই যে যা জিনিসটা সংকুচিত হচ্ছে, এটাকে আমরা সম্মুখবর্তী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস হিসেবে মনে রাখবো, আর কিচ্ছু না। সো এখানে দেখো কি করতেছে, যে প্রাচীর হ্রাস করে, বুঝতে পারছো, যে এখানে প্রাচীরের জিনিসটা তোমার বেদটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এইটুকু জানলেই হয়ে গেল। এখানে দেখো আমাদের এইখানে সম্মুখবর্তী বায়াসের বৈশিষ্ট্যগুলো কি, এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। সেখানে দেখো 5টা বৈশিষ্ট্য আছে, সম্মুখবর্তী বায়াসের 5টা বৈশিষ্ট্য আছে। আবার দেখো তোমার আসলে কি বিপরীতমুখী ঝোঁক বা রিভার্স বায়াসের ক্ষেত্রে এইখানেও কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পাশাপাশি রেখে মনে রাখার চেষ্টা করব। সবগুলোর সাথে তুমি বিপরীত করলে আবার ভুল হয়ে যাবে, আমি একটু বলে দেই, এটা খেয়াল রাখবা তোমরা। এখন দেখো সম্মুখবর্তী বায়াসের বৈশিষ্ট্যটা কি, প্রথমে বলা হয়েছে দেখো এখানে কি হয়, উভয় প্রকার সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। যে জাংশন ডায়োডের, যে কোনো জাংশন ডায়োডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে জাংশন ডায়োডে কি, ডায়োড মানে হচ্ছে তোমার আসলে দুইটা, আমি একটা এন টাইপ একটা পি টাইপ, এখানে পজিটিভ ক্যারিয়ারও আছে নেগেটিভ ক্যারিয়ারও আছে, দুইটার মধ্যে কিন্তু দুইটাই আসলে তড়িৎ পরিবহন করতেছে। কিন্তু তোমার আমরা নর্মাল যেসব পরিবাহী ব্যবহার করি, বাইরে ঘর বাড়িতে যেসব পরিবাহী ব্যবহার করি, সেখানে কি থাকে, শুধুমাত্র দেখো বহির্বর্তনীতে শুধুমাত্র ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহিত, এটা না কোনো সন্দেহ আছে আমাদের নেই। এবার দেখো তোমার কি বলা হয়েছে, সম্মুখবর্তী বায়াস মানে ডায়োড কিন্তু খুবই ছোট একটা জিনিস। সো এই ধরনের ডায়োডে অবশ্যই যে তোমার সম্মুখবর্তী বায়াস প্রয়োগ করলে কিন্তু তোমার আসলে তড়িৎ প্রবাহ তৈরি হয়, মানে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। কত পাওয়া যায়, মিলি অ্যাম্পিয়ার এককে, মানে মিলি অ্যাম্পিয়ার ছোটো মানে। বাট বিপরীতমুখী বায়াসে কিন্তু আরও কম মান হয়, এটা খেয়াল রাখতে হবে। বিপরীতমুখী তাহলে এখানে কী হবে, মিলির বদলে মাইক্রো হবে, এখানে 10⁻³ ওখানে 10⁻⁶। সো এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো আমি যদি একটু যে দেখাই তোমাদেরকে, এই যে দেখাচ্ছি দেখো, এই যে কয়েক মাইক্রোমিটার তড়িৎ পরিবাহিত উৎপন্ন, এখানে দেখো এই যে সংখ্যাগুরু বাহকের দ্বারা তড়িৎ পরিবাহ উৎপন্ন হয়, কিন্তু বহির্বর্তনীতে কেবলমাত্র ইলেকট্রনের দ্বারা পরিবাহ তোমার আসলে কি হয়, ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। সো বুঝতে পারতেছো তোমার এইখানে মানে প্রথম পয়েন্টটা কিন্তু সেম, তোমার কিন্তু এখানে আসলে প্রথম পয়েন্টটা হ্যাঁ দেখো এখানে আমাদের কিন্তু প্রথম পয়েন্টটা সেম। সো আমাদের দ্বিতীয় পয়েন্টটার ক্ষেত্রে দেখো পার্থক্য রয়েছে, মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার। এবার দেখো
প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে কি হবে, তো প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। আর ওখানে কি হবে, তোমার আসলে এইখানে বৃদ্ধি পাবে, বাট এতটা আসলে উল্লেখযোগ্য পরিবর্তন না। দেখো বৃদ্ধি করলেও পরিবহন মানে তোমার উল্লেখযোগ্য ধরনের না। এখন দেখো এখানে কি বলা হচ্ছে, বিপরীতমুখী বায়াসে তোমার ডায়োডের নিঃশ্বসিত অঞ্চলে বেদ ক্রমশ বৃদ্ধি পায়। খুবই সিম্পল কথাবার্তা, একটু আগে আমি দেখাইলাম না যে তোমার হচ্ছে এইদিকে সামনের দিকে ঝোঁক দেওয়া হচ্ছে, সামনের দিকে ঝোঁক দিয়ে কি জিনিসটাকে ছোট করে দেওয়া হচ্ছে। বাট যদি বিপরীত দিকে টেনে নিয়ে আসা হয় তাহলে কি লাগবে, তাহলে মনে হবে না জিনিসটা আসলে বেদ আরও বেড়ে যাচ্ছে, এরকমই তো মনে হবে। সো সেই কথাবার্তায় বলা হয়েছে। আশা করি তোমাদের এটা মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, সেই জিনিসটা তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবা। দেখো 4 নম্বর পয়েন্টটা দেখে তোমরা ভাবতে পারো যে ভাই এটা নিয়ে তো আলোচনা করা হয়নি, এটা একটু মুখস্থ করতে হবে। প্রবাহ মাত্রা এবং হচ্ছে প্রযুক্ত বিভবের যে পার্থক্যের যে লেকচিত্র অঙ্কন করলে সরল রেখা পাওয়া যায় না, এটা খেয়াল রাখতে হবে। বাট তোমরা বলবা যে ভাই তাহলে বিপরীত ঝোঁকে কি পাওয়া যাবে না, এরকম কোনো পয়েন্ট নেই। সো শুধুমাত্র এটা ক্ষেত্রে পয়েন্টটা আলাদাভাবে মনে রাখবা, মুখস্থ করতে হবে আমাদেরকে। ওকে, আমাদের তাহলে এটা মোটামুটি শেষ। এবার দেখো জাংশন ডায়োডে VI বৈশিষ্ট্য লেখ, এই জিনিস আমাদের লাগবে না কোনো কাজে, তেমন এগুলো আসলে কোনো কাজে লাগে না। বাট তারপরে যদি তোমরা চাও এখানে একটু কখনো কখনো তোমাদের একটু আগ্রহ জাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমি একটু ইন্সপায়ার করার চেষ্টা করব যে তোমরা আসলে কি করবা, এইখানে যা কথাবার্তা আছে এইগুলা চাইলে একটু রিডিং দিয়ে পড়ে দেখতে পারো, নাথিং এলস। রিডিং দেওয়ার বাইরে কোনো নতুন কোনো কিছুই না, কোনোভাবেই প্রয়োজন নেই। কিন্তু এখানে দেখো আদর্শ ডায়োডের কথা বলা আছে। আদর্শ ডায়োডটা কি, যে ডায়োডে সম্মুখ ঝোঁকে থাকাকালে একটা নিখুঁত পরিবাহী, আর যদি বিপরীত ঝোঁকে থাকে তখন কি একটা অন্তরকের মতো কাজ করে। সম্মুখ ঝোঁকে আমরা দেখছিলাম যে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মিলিঅ্যাম্পিয়ারে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাওয়াটা কাদের বৈশিষ্ট্য, পরিবাহী। সো সেটা হচ্ছে কি তোমার একটা নিখুঁত পরিবাহী, এবং আদর্শ যেহেতু অবশ্যই নিখুঁত হইতে হবে, এখানে কোনো ভেজাল থাকবে না। কিন্তু আমরা তো আদর্শ পাই না নর্মাল ক্ষেত্রে, বাট আদর্শটা জাস্ট জেনে রাখবো যে সম্মুখ ঝোঁকে একটা নিখুঁত পরিবাহী, আর বিপরীত ঝোঁকে কি আমরা জানতেছিলাম যে আমাদের কিন্তু এখানে আসলে তড়িৎ প্রবাহ সেভাবে বৃদ্ধি পাচ্ছিল না, অর্থাৎ অন্তরকের ন্যায় আচরণ করবে। এই জন্য এটাকে আমরা আদর্শ ডায়োড বলবো যখন আমরা এই ক্ষেত্রে দেখব, যখন আমরা আদর্শ ডায়োডটা বিবেচনা করি, এর বাইরে কোনো কিছুই না। এখন দেখো তোমাকে এই জায়গায় যদি প্রশ্ন করা হয় যে মনে করো একটা বিভব পার্থক্য, একটা জাংশন ডায়োডে বিভব পার্থক্য দেওয়া হলো, তড়িৎ প্রবাহের পার্থক্য, এরকম কিছু রাশি দেওয়া হলো, তোমাকে বললো গতি ও রোধ বের করো, তুমি কি আসলে তোমার এই অধ্যায়ের আলাদা বড় ধরনের কোনো জ্ঞান ব্যবহার করার চেষ্টা করবা? তুমি ডায়োড জানো, ইন্টিগ্রেটেড সার্কিট জানো, ট্রানজিস্টার জানো, এগুলো ব্যবহার করবা? কিচ্ছুই না। কমন সেন্সে তুমি জানো স্থির তড়িৎ চলতড়িৎ অধ্যায় থেকে, মেনলি চলতড়িৎ অধ্যায় আসলে এই রাশি আছে না, I=V/R, সেই সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু তোমার এখান থেকে ম্যাথ করতে হবে। এই প্রবলেম দিয়া কিন্তু তোমার আসলে একটা প্রশ্ন এসে গেছে 2008-09 অ্যাডমিশন টেস্টে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসে গেছে। সো খুব সিম্পল কথা, এখানে নতুন করে এটা মুখস্থ করে না যে গতি ও রোধের জন্য আলাদা কোনো সূত্র, এটা নর্মাল রোধের সূত্র, এইটুকু জানলেই হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো কি বলা হচ্ছে, ডায়োডের ক্ষেত্রে বিমুখী ঝোঁকের রোধের মান সম্মুখ রোধের মানের চেয়ে বহুগুণ বেশি। খুব সিম্পল কথা, ওই যে কি বলতেছিলাম যে বিমুখী ঝোঁকে মূলত তড়িৎ প্রবাহ কম হচ্ছে, তাহলে যদি কম হয় তাহলে রোধ বেশি হবে, সিম্পল হিসাব। সো এবং দেখো এই অনুপাতটা কত, জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখো বিমুখী এবং সম্মুখী রোধের অনুপাত সেটা হচ্ছে 40,000 সো এইখানে তোমরা কিন্তু এই শূন্যগুলার ক্ষেত্রে গুলাই ফেলতে পারো। দেখো সিলিকনের ক্ষেত্রে কি 10,00,000:1, তোমরা এই শূন্যগুলা কিন্তু ওই 5টা শূন্য 6টা শূন্য নাকি 4টা শূন্য গোলাই ফেলতে পারো। সিম্পলভাবে মনে রাখবা সেটা হচ্ছে কি, এটা 40K বা 40,000। সো এটা যে আমাদের এখানে আরেকটাভাবে মনে রাখতে পারো, দেখো 4 আছে না সংখ্যা, 4-এর পরে কি 4টা শূন্য, এইভাবে মনে রাখতে পারো। এখানে লাগবে কত, 1 মিলিয়ন লাগবে। 1 মিলিয়ন মানে 10 লাখ, আমরা সবাই জানি। সো 1 মিলিয়ন লাগবে। শূন্যের ঝামেলার ভিতর পেঁচাবা না, যতই পেঁচাবা পরীক্ষা হলে কিন্তু টেনশনে পড়ে যাবা। দেখো ওই যে বললাম না আর এর মান বের করার যে জিনিসটা, এটা কিন্তু এই প্রশ্নটায় জাস্ট একটু ঘোরায় ফেরায় কিন্তু তোমার পূর্ববর্তী সালে এসে গেছে। তো অবশ্যই আমরা এটা সমাধান করে দেখার চেষ্টা করব। তারপর এটাও একটু দেখতে পাই, দেখো বুয়েট অ্যাডমিশন টেস্টে খুব সিম্পলভাবে কি দিয়ে দিছে, তোমার আসলে ক্ষমতা বলে দিছে, বিভব বলে দিছে, তোমার কি বের করতে হবে, আই বা তড়িৎ প্রবাহ, P=VI। এই সূত্র জানি না আমরা চলতড়িতের অধ্যায় থেকে, এটা নতুন ইনফরমেশন। কিন্তু সবাই দেখে ভাববে আচ্ছা ট্রানজিস্টারে মনে অন্য কোনো সূত্র আছে, অন্য জায়গায় মনে অন্য কোনো সিস্টেম আছে, কিছুই নেই। বুয়েট অ্যাডমিশন টেস্টে দেখো 18-19 সালে এসে গেছে। খুব সিম্পল প্রশ্ন, এটা নিয়ে তোমরা কিন্তু এরকম জটিল ভেবেই কিন্তু আসলে এগুলো জটিল হয়ে যায়, প্রশ্ন অনেক সিম্পল করে দেয়। এখন দেখো আসি, তোমার হচ্ছে কি আমাদের এই যে ইলেকট্রনের গতিপথ অতিপথের কথা বলা হয়েছে আমাদের দরকার নেই। আমরা সেই একমুখীকরণে কে ভূমিকা পালন করে, ডায়োড কিন্তু এসি কারেন্টকে ডিসি কারেন্টে ভূমিকা পালন করে, এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করতে। সো এখানে এই এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করা, এটাই তো
একমুখীকরণ, তাই তো? সো এইখানে জিনিসটা হচ্ছে একমুখীকরণে আর একটা নাম আছে, দেখো এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা। একমুখীকরণ বা রেকটিফিকেশন, বুঝতে পারছি আমরা? একমুখীকরণ বা রেকটিফিকেশন। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। যারা একমুখী কারক হিসেবে ব্যবহার করে, যাদেরকে একমুখী কারক হিসেবে ব্যবহার করে তাদেরকে কি বলা হয়? রেকটিফায়ার বলা হয়। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। এখন দেখো আসে ব্রিজ রেকটিফিকেশন। সো ব্রিজ রেকটিফিকেশনের ক্ষেত্রে কী আসতেছে? পরিবর্তী প্রবাহকে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কয়ভাবে করা হয়? দুইভাবে করা হয়। দেখো এইখানে হচ্ছে মূলত ট্রান্সফরমার একটাই ব্যবহার করা হয়। দেখো একটি ট্রান্সফরমার, কিন্তু জাংশন ডায়োড অলওয়েজ কী করতেছে? তোমার জোড় আকারে আসতেছে, 2টা এবং 4টা। খেয়াল রাখতে হবে এই জিনিসটা। এরপরে যে কথাবার্তাগুলো আছে লাগবে কাজে? কোনোভাবেই কাজে লাগবে না, বোকার মতো কাজ করে এগুলো মনে রাখার দরকার নেই। সো দেখো আমাদের এই পুরো প্রশ্ন পড়বো না, আমরা স্পেসিফিক কিছু অংশ একটু পড়বো এবং সেটা মুখস্থ করবা, কারণ না জানলেও চলবে। মনে রাখতে হবে পূর্ণ তরঙ্গ একমুখীকরণে কে ভূমিকা পালন করতেছে? 2টি অনুরূপ ডায়োড ব্যবহার করা হয়। এর বাইরে কেন জানার দরকার নেই, ঠিক আছে? এখন দেখো সাধারণত ডায়োড ভোল্টেজের মান কত রাখা হয়? 15 ভোল্টের নিচে রাখা হয়, এইটুকু জানবো। এখানে কিছু দেখো তোমাদের জন্য আসলে প্র্যাকটিক্যালে কথা বলা আছে, যেগুলো আমরা একদমই ইগনোর করব, তোমাদের তো আসলে প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগলোই না, ঠিক আছে? এবার দেখো এখানে আসতেছে কি? জাংশন ট্রানজিস্টর, সেটা আসতেছে কি? পিএনপি এবং হচ্ছে কি এনপিএন। পিএনপি বুঝতেই পারতেছো, পি দ্বারা পজিটিভ, এন দ্বারা নেগেটিভ, পি দ্বারা আবার পজিটিভ। সো এইখানে একটাকে কমন হিসাবে ব্যবহার করে, বাকি দুইটা আরেকটা জিনিস হচ্ছে দুইবার ব্যবহার করা। পজিটিভ দুইবার, একবার নেগেটিভ, দুইবার নেগেটিভ, একবার পজিটিভ। সিম্পল হিসাবগুলা। সো এখানে দেখো আমাদের এখানে কি বলছে? জাংশন ট্রানজিস্টর বা ট্রাই এই শব্দটা থেকে অলওয়েজ কোন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে? 3। সো এইখানে দেখো ট্রানজিস্টরে আমরা 2টা জায়গায় 3টা জিনিস পাচ্ছি। কিভাবে দেখো 2টা জায়গার 3টা জিনিস কী পাচ্ছি আমি একটু বলি। সো এটা দেখো 3 প্রান্ত বিশিষ্ট হয়, এটা তো জানি। এরপর দেখো আসতেছে কি? এটা আবিষ্কার করানো 3 জন বিজ্ঞানী, কে? বার্ডিন, ব্যাটেন এবং হচ্ছে শকলে। কোথায় আবিষ্কার করেন এটাও একটু মনে রাখবো, আমেরিকার বেল টেলিফোন ল্যাবরেটরিতে ইনরা আবিষ্কার করেন। সো ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা খেয়াল রাখবো। এবং এটা কিন্তু তোমরা মনে রাখবা, ট্রানজিস্টর জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান ইলেকট্রনিক্সের দুনিয়ায়। আমাদের আগে কিন্তু যেসব ছোটোখাটো রেডিও টাইপের ছিল ওইগুলা কিন্তু ট্রানজিস্টর বলতো মানুষ, বাট ওটার মধ্যে সীমাবদ্ধ না। আমাদের ফোন টোনের থেকে শুরু করে এসি, ফ্রিজ, ট্রানজিস্টরের ছড়াছড়ি। দেখো এই জায়গায় কী বলা হচ্ছে? ইলেকট্রনিক যন্ত্রপাতির অবিচ্ছেদ্য অংশ কোনটা? সেটা হচ্ছে তোমার ট্রানজিস্টর। এটা তো ইম্পর্টেন্ট ইনফরমেশন না, বাট আমাদের এই কথাটা একটু জেনে রাখতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। যারা হচ্ছে তোমার ট্রিপলি সাবজেক্ট নিয়ে পড়ে তাদের জন্য কিন্তু এটা একেবারে বলতে পারো যে জিস্ট একটা বিষয়, সব সময় পড়তে হয় এই জিনিস নিয়ে। এখন দেখো আসি গঠন। সো গঠনের ক্ষেত্রে কী আসতেছে? ট্রানজিস্টর 3টি অংশ বা এলিমেন্ট থাকে। কি জিনিস? ওই যে বলছিলাম 3-এর কাহিনী এখানে সবসময়, সেটা হচ্ছে এমিটার বা নিঃসারক, তারপর আসছে কি বেস বা পিট, এবং কালেক্টর বা সংগ্রাহক। এমিটার কি করে? তোমার দেখো নিঃসারক বা নিঃসরণ করে। কি নিঃসরণ করে? ইলেকট্রন নিঃসরণ করে। ইলেকট্রন নিঃসরণ করা মানে কি? ইলেকট্রন সরবরাহ করতেছে। এই জিনিসগুলো আমরা একটু পরে পরিচিত হব। কালেক্টর মানে সংগ্রাহক, যে ইলেকট্রন গ্রহণ করতেছে। পেজ বা পিট বুঝতেই পারতেছো, ভূমি হিসাবে কাজ করতেছে। এবার দেখো আমাদের এইখানে আসলে এই কথাবার্তাগুলো এত দরকার নেই আমাদের। সো আমরা দেখো ট্রানজিস্টরের এই ঝোঁক ব্যবস্থার ক্ষেত্রে মেনলি আসলে নিঃসারক, সংগ্রাহক এবং পিট বা ভূমির সাথে পরিচিত হব। সো এখানে দেখো জিনিসটা হচ্ছে নিঃসারকের ক্ষেত্রে আমরা মনে রাখবো চার্জ সরবরাহ করে, তারপর সংগ্রাহকের ক্ষেত্রে চার্জ সংগ্রহ করে, তারপরে পিট বা ভূমির ক্ষেত্রে কি করে? তোমার আসলে এটা জাস্ট সিম্পল নিঃসারক এবং সংগ্রাহকের মাঝে অবস্থান করে। বুঝতে পারছি আমরা? এইটুকু হচ্ছে সিম্পল কথাবার্তা, যে নিঃসারক কি করছে? তোমার চার্জ সরবরাহ করতেছে, সংগ্রাহক কি করে? গ্রহণ করে বা সংগ্রহ করে, পিট বা ভূমি মাঝামাঝি জায়গায় অবস্থান করতে। সিম্পল কথা। এবার দেখো ট্রানজিস্টরের উপযোগিতা কি, ট্রানজিস্টরের অসুবিধা কি। সো ট্রানজিস্টরের উপযোগিতার ক্ষেত্রে কী আসতেছে? খুব সিম্পল, এটা হচ্ছে আকারে খুব ছোট হয়, এটা খুব সামান্য বিভাবে কাজ করে। এইটার দিকে একটু খেয়াল করো। এটার দিকে একটু খেয়াল করতে কেন বললাম? পরীক্ষায় কিন্তু এখান থেকে একবার প্রশ্ন এসে গেছে এই ট্রানজিস্টরের উপযোগিতা অংশ থেকে, এবং পরীক্ষায় কিন্তু অপশনে এটা ছিল যে সামান্য বিদ্যুতে কাজ করে। তাহলে দেখো সামান্য বিভবে কাজ করা, সামান্য বিদ্যুতে কাজ করা কিন্তু অলমোস্ট সেম। কিভাবে? জিনিসটা আমরা সবাই জানি, আই ভ্যারিজাস কি ভি, অর্থাৎ ভি এর সাথে আয়ের সমানুপাতিক সম্পর্ক। যদি সামান্য বিভবে কাজ করতে পারে, সামান্য তড়িৎ প্রবাহ কাজ করে, তাহলে এখানে অ্যারো চিহ্ন দিয়ে পাশে লিখে রাখো যে সামান্য বিদ্যুৎ প্রবাহ কাজ করতে পারে।
এবার দেখো এর ক্রিয়া কি তাৎক্ষণিক হয় এবং এটা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং এটি যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে এবং এটা কি সর্বশেষে খুবই সস্তা হয়। অসুবিধা কি, খুব উষ্ণতায় খুবই সুগ্রাহী, মনে করো খুব বেশি তাপ নিয়ে ফেলে, হিট নিয়ে ফেললে কী হবে, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে খুব সহজে, এবং দেখো খুব কম উৎপাদন শক্তি দেয়। এবার দেখো ব্যবহার হিসাবে কি, এটা না আবার ডিটেলসে সামনে আলোচনা করা আছে, বাট আমরা সিম্পলি মনে রাখবো তড়িৎ সংকেত বিবর্ধন করতে। বিবর্ধন মানে কি, অ্যাম্প্লিফাই শব্দের অর্থ হচ্ছে বিবর্ধন করা। সো যেটা দ্বারা করা হয় বিবর্ধন সেটাকে কি বলা হয়, অ্যাম্প্লিফায়ার। সো ট্রানজিস্টারকে আমরা অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি এবং উচ্চ গতির সুইচ হিসাবে ট্রানজিস্টার ব্যবহার করা হয়। বুঝতে পারছি আমরা। কার্যক্রম নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই, এটা আমাদের লাগবে না কোনোভাবে। অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে কখনো এখান থেকে প্রশ্ন আসবে না। আরেকটা জিনিস খেয়াল করো, অলওয়েজ এমিটার মানে কি, যেটা সরবরাহ করতেছে, আর একজন কি কালেক্টর। সো এমিটার যেটা সরবরাহ করতেছে সেটা কিন্তু দুইজনের কাছে যাচ্ছে, একটা হচ্ছে কালেক্টর, মনে করো এখান থেকে আসতেছে, একজন নিবে আর একজন বাকিটুক কি নিচে চলে যাবে, অনেকটা এরকমভাবে। বুঝতে পারতেছি, কালেক্টর এবং হচ্ছে বেস। সো এই এমিটারের যে তড়িৎ প্রবাহ এটা কি ওই দুইটার সমান, মানে দুইটার যোগফলের সমান। বুঝতে পারতেছি আমরা। এবার দেখো আমাদের ট্রানজিস্টারের বর্তনী মৌলিক বিন্যাস। সো মৌলিক বিন্যাসের ক্ষেত্রে আমাদের এইটুকু মনে রাখতে হবে, কয়টা বিন্যাস আছে, সবগুলার পাশে যে তিনটা অংশ ছিল না আমাদের, তিনটা অংশের পাশে যদি সাধারণ লাগাই দিই তাহলে হয়ে যায় কি, সাধারণ পিট বিন্যাস, তারপর আছে সাধারণ নিঃসারক বিন্যাস, এবং আরেকটা কি থাকলো, সাধারণ সংগ্রাহক বা কালেক্টর বিন্যাস। বুঝতে পারছি, আর কিছুই জানার প্রয়োজন নেই। ট্রানজিস্টারের বৈশিষ্ট্য লেখ আমাদের কাজে লাগবে না, বৈশিষ্ট্য লেখ জানার আমার কোনো প্রয়োজন নেই, আমাদের এগুলো আমাদের কাজে লাগবেও না। এখন দেখো ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ অংশে আমরা এইটুকু জানবো যে বিবর্ধন গুণক যেটা আছে বিটা ইজ ইকুয়াল টু কোনটা। সো এটা হচ্ছে কি আইসি বাই আইবি, অর্থাৎ কালেক্টর আর বেসের তড়িৎ প্রবাহের পার্থক্যের অনুপাত। সিম্পল কথাবার্তা এটুকু দেখে রাখবা, এতটাও ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে রাখবা। দেখো ট্রানজিস্টারের ব্যবহার, ওই যে বলছিলাম বিবর্ধক হিসাবে বা অ্যাম্প্লিফায়ার হিসেবে আগেই পড়ে আসছি, নতুন করে এখান থেকে পড়বো না, আমরা এখান থেকে এটা বাদ দিব খুব সিম্পলভাবে। এই যে পয়েন্ট আকারে কথাবার্তাগুলো বলা আছে দেখে ইম্পর্টেন্ট মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো এতটা ইম্পর্টেন্ট না। সত্যি তোমরা কি চাইলে করতে পারো, এখানে চাইলে এটাকে একটু তোমরা চাইলে রিডিং দিতে পারো, এর থেকে বেশি কিছুই না। এখন দেখো তোমার এই যে ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ারকে যে ব্যবহার করা হয়, এটা কি কাজে ব্যবহার করা হয়, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটু পরে আমাদের পয়েন্ট আকারে দেওয়া আছে, সেই পয়েন্ট আকারে ওইখান থেকে পড়বো, চাইলে এখান থেকেও পড়তে পারো, সেখানে আরও বেশি পয়েন্ট আছে, এই জন্য আমরা ওখান থেকে পড়বো। এই যে দেখো মাইক, অ্যালার্ম, ইন্টারকম, রেডিও ইত্যাদিতে তোমার ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ারকে ব্যবহার করা হয়। কিন্তু আমি বললাম যেটা এটা সামনে গেলেও পাবো, সো এখান থেকে আমরা চাইলে নাও দাগায় আসতে পারি। এবার দেখো তোমার যে অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী টোনালি এই জিনিসগুলো কথাবার্তা বলা হয়েছে, আমরা জাস্ট মনে রাখবো আউটপুট আর ইনপুট এটা কি একে অন্যের বিপরীত না, আউটপুট আর ইনপুট কি এই দুটা শব্দ একে অন্যের বিপরীত না। সো এদের মধ্যে দশা পার্থক্য কত হবে, 180 ডিগ্রি হবে, সিম্পল কথা। এদের মধ্যে দশা পার্থক্য কত হবে, 180 ডিগ্রি হবে। কেন, দেখো আমরা যে বলি না যারে এই দিকে যাচ্ছিল পুরো 180 ডিগ্রি ঘুইরা বিপরীত দিকে চলে গেল। সো মানে কি সম্পূর্ণ বিপরীত বললে আমরা 180 ডিগ্রি বোঝায়, এই ভিতরে কাহিনী বোঝার দরকার নাই, জাস্ট মনে রাখবা আউটপুট আর ইনপুট সম্পূর্ণ বিপরীত শব্দ, সম্পূর্ণ বিপরীত বোঝার কি দ্বারা, 180 ডিগ্রি দ্বারা, এদের দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি, এইভাবে মনে রাখবা। এবার দেখো এই যে প্রবাহ বিবর্ধন গুণক এই জিনিসগুলো আমাদের কোনো কাজে লাগে না নর্মালি, এই যে এসি বিভব পার্থক্য এসি প্রবাহের বিবর্ধন এগুলো যদি চাও তোমরা সর্বোচ্চ একবার রিডিং দিয়ে দেখতে পারো, বাট আমি তারপরেও সাজেস্ট করবো না যে পড়ার জন্য, এগুলো আসলে কাজে লাগে না আমাদের তেমন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চাইলে কিন্তু খুব আরামসে ইগনোর করতে পারি। এখানে যে ম্যাথ প্রবলেম আছে এগুলোও এতটা ইম্পর্টেন্ট না, বাট চাইলে এটা একটু দেখতে পারো, বাট এটাও আমি মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমার চোখে দেখে এটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। এই যে দেখো আছে 2, 3, এই যে ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে যেগুলো একটু ছোটো জায়গার ভিতর করা যায় সেই ধরনের ম্যাথ একটু তোমরা দাগাইতে পারো, ঠিক আছে। সো এটা আসলে দরকার নেই আমাদের। দেখো প্রবাহ লাভ, সো প্রবাহ লাভের ক্ষেত্রে কি আসতেছে, প্রবাহ লাভ বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, সিম্পল কথাবার্তা আমরা আগেই দেখে আসছি কি, সো দেখে আসছি, আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার দেখো এই প্রবাহ লাভ আর হচ্ছে আমরা বিবর্ধন গুণকের মধ্যে সম্পর্ক জানতে পারবো, একটু পরে জানতে পারবো, টেনশন করার কোনো কারণ নেই আমাদের। ক্ষমতা লাভ টাভ এগুলো লাগবে না আমাদের, জাস্ট এখানে বোঝানো হয়েছে কি যে তোমার আসলে বহির্গামী সিগন্যালের ক্ষমতা আর অন্তর্গামী সিগন্যালের ক্ষমতার অনুপাত, এটাকে অ্যাম্প্লিফায়ার ক্ষমতা বলে। এইটা হচ্ছে সিম্পল কথাবার্তা, বাট এগুলো তো কাজে লাগবে না আমাদের দেখো প্রবাহ বিবর্ধন যে গুণকটা আছে এর সাথে সম্পর্কটা কাজে লাগবে প্রবাহ লাভের, অর্থাৎ বিটা আর আলফার মধ্যে সম্পর্কটা মেনলি কাজে লাগবে। এটা হচ্ছে কি বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 বাই মাইনাস আলফা। কখনো কখনো কিন্তু আলফার মান দিয়ে বিটার মান চাইতে পারে, আশা করি তোমরা পারবা খুব সহজে বের করতে।
এখন দেখো তোমার হচ্ছে কি, আচ্ছা সো এইখানে দেখো আমাদের যে জানার বিষয় যে অংশটা আছে এটা আমাদের এতটা কাজে লাগবে না, এটা চাইলে কিন্তু আমরা তোমার আসলে বাদ দিতে পারি। আমরা খেয়াল রাখবো এই যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ব্যবহার, বলছিলাম পয়েন্ট আকারে সুন্দরভাবে দেওয়া আছে, ওই জায়গায় যে পয়েন্টগুলো ছিল সেইগুলো সুন্দরভাবে এখানে বলা আছে। তো তুমি চাইলে এখান থেকেও পড়তে পারো, ওইখান থেকেও পড়তে পারো। এবার দেখো আসি অন্তর্গামী এবং বহির্গামী রোধ। সো এই জিনিসগুলোর কথাবার্তা যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের অতটা যাওয়ার দরকার নাই, আমাদের তো কাজে টাজে লাগবে না, এগুলো তো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। হ্যাঁ, এই ম্যাথগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, আমরা চাইলে হচ্ছে বাদ দিতে পারি। সুইচ হিসাবে ট্রানজিস্টরে ব্যবহার করা হয়, এইটুকু জানলেই এনাফ, আমরা আগেই জেনে আসছি। সো এখান থেকে আমরা হেডিং মেডিং ভিতরে কথাবার্তা কিছুই পড়বো না। সংখ্যা বা নম্বর পদ্ধতি আমরা জানি, বলো তো সংখ্যা পদ্ধতি কতগুলো আছে? তোমরা অনেকেই বলবা যে 4 ধরনের আছে, একদমই ভুল কথা। সংখ্যা পদ্ধতি অসংখ্য হইতে পারে, সংখ্যা পদ্ধতি মেনলি আমরা ব্যবহার করি 4 ধরনের। কি কি? এই যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো এখানে আমাদের কি কাজে লাগবে? এখানে আমাদের এগুলো ভিতরে জিনিসপত্র তো কাজে লাগবে না, আমাদের মেনলি কাজে লাগবে কি কোনটা কোথায় ব্যবহার করা হয়। দশমিক আমরা নর্মাল গণনা কাজে ব্যবহার করি, বাইনারি হচ্ছে কম্পিউটারে ব্যবহার করা হয়, বাট অক্টাল আর হেক্সাডেসিমালেরও কম্পিউটারে ব্যবহার আছে, সেটার সাথে আমরা একটু পরেই পরিচিত হব। সো দেখো এখন আসি আমরা ইলেকট্রনিক্সের শ্রেণী বিভাগ। ইলেকট্রনিক্সের বর্তনীগুলো আছে এটাকে মোটামুটি 2টা ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক বর্তনী আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক বর্তনী। এবার দেখো অ্যানালগ যে তোমার বর্তনীটা আছে এই সর্বোচ্চ মান কত হয়? সেটা হচ্ছে 4 ভোল্ট হয়। এবং দেখো অ্যানালগ বর্তনীর উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাথে মনে রাখবা। সেটা হচ্ছে কি ভোল্ট মিটার, অ্যামিটার, মাল্টিমিটার, গ্যালভানোমিটার, এটা হচ্ছে কথা। এবার দেখো ডিজিটাল বর্তনী, ডিজিটাল বর্তনীর ক্ষেত্রে কি আসতেছে তোমার, আসলে এই ক্ষেত্রে যা 0 আর 1 ব্যবহার করা হয় বর্তমানে আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে ডিজিটাল বর্তনী। আমরা এই অ্যানালগটা জানলেই হয়ে যাচ্ছে, এর বাইরে কোনো কিছুই জানার প্রয়োজন পড়তেছে না। এবার দেখো আসি ডেসিমেল বা সংখ্যা পদ্ধতি, যেটা আছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক পদ্ধতিতে বা এগুলো আসলে তোমরা খুব ভালোভাবে জানো, এর কনভার্সনটা কখনো কখনো একটু কাজে লেগে যেতে পারে তোমাদেরকে। যে হচ্ছে তুমি মনে করো কোনো একটা জিনিসকে কী করলে, যে তুমি যদি দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে করতে চাও, জাস্ট ওটাকে 8, 2 অথবা 16 দ্বারা ভাগ করতে থাকবা, ভাগশেষগুলোকে নিচের থেকে উপরের দিকে নিবা, হয়ে যাবে। এগুলো তোমরা জানো, সব আইসিটি থেকে পড়ে আসছো। আইসিটি এইচএসসিতে খুব একটা কাজে লাগেনি, বাট মানে কারণ এইচএসসি তোমরা তো আর পরীক্ষা হয়নি, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি, বাট এইখানে আমাদের কাজে লাগবে, খেয়াল রাখতে হবে আমাদের। সো এখানে আসতে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি এইগুলোর দিকে আর আমাদের যাওয়ার দরকার নেই খুব একটা, আমাদের এখানে যাওয়ার দরকার নেই। এবার বাইনারি নম্বর থেকে ডেসিমাল সংখ্যার রূপান্তর এগুলো তোমরা সবাই বোঝো মোটামুটি, এগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করব না, ঠিক আছে। ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর এগুলো একটু চাইলে তোমরা দেখতে পারো। এই সম্পর্কটা একটু আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি 8 বিট = 1 বাইট, বাকিগুলোর সাথে সম্পর্ক কি অলওয়েজ 1024। এই ধারাবাহিকতায় কিলো, মেগা, গিগা, সো এখানে কি আসছে 1024। আমরা জানি অনেক সময় তোমরা অনেক বন্ধুর কাছে থেকে একটা বড় ফাইল বা সিনেমা নিবা, সেখানে দেখতেছো 1005 MB, বাট সেটাকে কেন 1 GB দেখায় না? কেননা 1005 MB-তে কিন্তু 1 GB হয় না, 1024 হইতে হবে, ঠিক আছে। আমরা এই জিনিসটা মনে রাখবো। MB মানে হচ্ছে মেগাবাইট, আশা করি তোমরা জানো। সো দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, এইটুকু মনে রাখতে হবে। অক্টাল সংখ্যা পদ্ধতি কি তোমার হচ্ছে আধুনিক কম্পিউটার উন্নয়নের প্রাথমিক অবস্থায় এই গণনা পদ্ধতি ব্যবহার করা হতো, বুঝতে পারছি আমরা। আধুনিক তোমার হচ্ছে কি কম্পিউটার উন্নয়নের প্রাথমিক অবস্থায় এই গণনা পদ্ধতি ব্যবহার হইতো। এরপর দেখো হেক্সাডেসিমালের পদ্ধতি ব্যবহারটার সাথে পরিচিত হবো। কি দেখো প্রায় ছোট বড় সকল কম্পিউটারে গণনা পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়, বুঝতে পারছি আমরা। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। অক্টাল থেকে হেক্সাডেসিমাল খেয়াল রাখবা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই দুইটা কনভার্সন কিন্তু ডিরেক্টলি হয় না। বাকি সবাই কিন্তু ডিরেক্টলি হয়, একে অন্যের মধ্যে কনভার্সন, এই দুটা ডিরেক্টলি হয় না। কীভাবে করতে পারো? অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, অথবা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রেও কথাটা অনুরূপ, এইভাবে মনে রাখতে হবে। সংখ্যা পদ্ধতি রূপান্তর, এই জিনিসগুলো তোমরা লাগবে না, আমি বললাম তো যে রূপান্তরে যে দেখবা কি শুধু একটা একটু প্রবলেম সলভ করে দেখবা, এগুলো যদি আসেও কখনো ভুল করে, এতই সহজ আসে যে তোমাদের কখনোই খুব একটা বড় ধরনের নলেজ লাগবে না, কারণ এটা তো আসলে আমাদের পদার্থবিজ্ঞানের মেন আলোচনা না, এটা হচ্ছে আইসিটির মেন আলোচনা। সো দেখো এই যে দশমিক রূপান্তর দেখানো হচ্ছে, আমরা এগুলো বাদ দিব। এই যে বাইনারি অপারেশন মনে রাখবা, ওই যে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, সবই বুঝো। দেখো এই যে এলএসডি, এমএসডি মানে কি তোমার হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এগুলো সব তোমরা পড়ে আসো সুন্দরভাবে, ঠিক আছে। আমাদের এগুলো কাজে লাগবে না। আচ্ছা সরি, এইখানে আসলে কিছু পেজ বাইরে থেকে চলে আসছে। আচ্ছা, সো আমাদের মোটামুটি কিন্তু আসলে অধ্যায় শেষ। আমরা জ্যামিতিক বিজ্ঞানের একটা আলোক বিজ্ঞানের পৃষ্ঠা চলে আসছে, বাট আমাদের অধ্যায় শেষ হয়ে গেছে এখন।